হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায়। কেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই। অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে, এখন পুলিশে যারা আছে, তারা অনেকেই জামাতের মনোভাবাপন্ন। শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই দিকে আর যাবো না। আপনাকে একটা গ্রাফ দেখাই, যদি পারেন জুম করে দেখান। 181 জন গত 16 মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তাতে হত্যা হয়েছে। এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই। বিএনপি আছে, যুবলীগের আছে, যুব দলের আছে, ছাত্রলীগের আছে, কৃষক দলের আছে, সাধারণ ছাত্র আছে, ব্যবসায়িক আছে, নাইট গার্ড আছে, সাধারণ মানুষ আছে, এই যে পুরা, এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে। এই 1.5 বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন, উনি তো বললেন যে হ্যাঁ ম্যানিফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইউনো সাহেব, এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না, লোকাল ইউনো সাহেব অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে যে আমি সামনের সিটে আগে গেলাম, আমি বসে আছি, আমাকে তুলে দিতে হবে কেন? তাহলে আপনি ওই যে এই কথাটা কেন বললাম, হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি আপনাকে একটা জিনিস শোনাই কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করতেছি। আমি 3টা কোশ্চেনের এখন উত্তর পাইনি, সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি। সেই 3টায় প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণে আমি বলতেছি। এবং আরো একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি, কে কোন সিগন্যাল দিল। এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স, এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। ইন ফেব্রুয়ারি 2008, তার আগে দেশবাসীকে বলি, 2008-এর ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশন বাংলাদেশে, 2008 সালে হয়েছিল ইলেকশন। আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন। ইন ফেব্রুয়ারি 2008, Bangladesh Army Chief Moyun Ahmed came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general of his survival after Hasina returned to power. অনেকে বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি, বাকিটুকু পড়ি না, সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম। 2008 সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে ময়ূর আহমেদকে যে আপনার চাকরি যাবে না, চিন্তার কোনো কারণ নাই, শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে। 2008 সালের ফেব্রুয়ারিতে, 2008 সালের ডিসেম্বর আমরা ইলেকশন করতে যাচ্ছি, ইলেকশন করব, উনি ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে? আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান, এই যে হত্যাযজ্ঞ, এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণতি ওয়েট করতেছে। এইটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ।
2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে, তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111-এর থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111-এর চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেজন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতা দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি এই কথাটা গণমাধ্যমে দিয়েন না। জি, সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিছেন। যেটা উনি বলছে এটা ওনা বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না, একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? তারেক রহমান তিনি একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনে আসলাম। তিনি বলছেন যে তলে তলে একসঙ্গেই ছিল সেই দল। কোন দলের কথা, মানে দুই দল, এক দল চলে গেছে আর এক দল আছে, তিনি আসলে কোন দলের কথা মিন করেছেন এবং কিভাবে তিনি কি বোঝাতে চাইলেন, এখানে কি আপনি কি বুঝলেন? দেখেন, আমি আগে আপনার ব্যারিস্টার সাহেবের কথার একটা উদাহরণ দিই। জি, জামাতের নায়েবে আমির ভারতে গিয়ে প্রণব মুখার্জির সাথে, প্রণব মুখার্জি ফরেন মিনিস্টারের সাথে দেখা করছে, এবং চিরাদ্দা দত্ত তার সাথে দেখা করে বলছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। আমেরিকান অ্যাম্বাসেডার তিনি আগেও বলেছেন আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এবং আজকে এখানে টকশো করছি, আজকে জামাতের আমিরের বাসায় আমেরিকান রাষ্ট্রদূত সহ আর এক দল গিয়ে বৈঠক করেছে। তো বৈঠক আমি যেটা নিজেও লিখেছি যে আমাদের দেশের নির্বাচনে, আমরা হতভাগ্য দেশ, আমাদের নির্বাচনে সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এটা বুঝতে হবে। তো এখন যদি বলেন যে ভারত অমক, আগে তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে এইভাবে ব্যবহার করত। এখন দেখা যায় ফ্যাসিস্ট আর ভারত এটা এখন উপলক্ষ হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে ভারতের চেষ্টা করবে, ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে করবে। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন 30টে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করে দিয়েছে সব ভারতের অনুকূলের ফ্যাসিস্ট হাসিনা, এই সরকার তো একটা কথাও বলে নাই রিভাইজ করা, এবং জামাতের আমিরের পক্ষ থেকেও বলা হয় নাই, জামাত থেকেও বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয় না। আমরা নাগরিক, আমরা তো জানতে চাই যে সব অসম চুক্তি আছে সেগুলো বাতিল হওয়া উচিত। আপনার পানি দেয় না, আপনার বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, কই সে কথা তো কোনো দলের কাছে শুনি না। একজন ভারতপন্থী আমরা ট্যাগ লাগাই দিচ্ছি, আর একজন ভারত বিরোধী, কই তার পক্ষ থেকেও তো বলি না, শুনি না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা না, আমার কথা হচ্ছে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এই দেশের অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, তারা কেন হানাহানি করবে? তাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে ভারতের এখানে কি করার আছে বা অন্য দেশের কি করার আছে?
কিছুই করার নাই। কিন্তু আজকে অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত বলে আজকে দেখেন তাদের কর্মীদের ভিতরে বিভক্তি আসছে। এটা সুতরাং এটা আমাদের কাম্য না, এটা আকাঙ্ক্ষা না। আপনাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির আর এবং আপনার মধ্যে একটা জায়গায় একটা বক্তব্যে আমরা মিল দেখেছিলাম, সেটি হচ্ছে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সেটা তিনি যেমন এখন পর্যন্ত কিছু কনফিউশনের কথা বললেন, আপনার মধ্যেও কিছু কনফিউশনের কথা বিভিন্ন সময় আপনি প্রকাশ করেছেন। আপনি কি আজকেও বলবেন যে এখন পর্যন্ত কোনো কনফিউশন আপনার ভেতরে আছে? আমি বলবো, শোনেন, আমি বলছি এখন যে ধরেন পোস্টাল ব্যালট, আপনি জানেন মিডল ইস্টে কয়েকটা দেশের ইয়েতে ধরা পড়ছে যে ওখানে একটা জায়গায় ব্যালট জড়ো করা হচ্ছে, এবং এইটা টার্গেট করে করে কোন সেন্টারে কে পাঠাবে কে জানে। এই ব্যালট পেপার এটা ইলেকশন কমিশনও এটা কিন্তু নোটে নিয়েছে, এবং তারা বলেছে, অ্যাকশনে বলেছে, ওখানে দূতাবাসকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে প্রয়োজনে রিপ্যাট্রিয়েট করা হবে এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক, দুই হচ্ছে ভোট ট্রান্সফার। আমাদের বাংলাদেশের স্মরণকালে 7 লক্ষ ভোট ট্রান্সফার হয়েছে, এ সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিটে গেছে, এবং এটা যারা পরিকল্পনা এবং কৌশল করে তাদের পক্ষে সম্ভব। এবং এমনও হতে পারে একটি দল হয়তো ধরেন তাদের ভোট তারা গুনতে পারে, ধরেন এখানে তাদের ভোট 5,000 শর্ট আছে, 10,000 শর্ট আছে, বরিশাল থেকে নিয়ে আসলো ঢাকা শহরের অমুক সিটে 10,000 ভোট বাড়াই দিল, তাহলে তার সিট পাস করবে, এরকম ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে, এটাতে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, পুলিশ ধরেছে এবং ইলেকশন কমিশনে এটা নোটে নিয়েছে। 3, আপনি দেখেন নারীরা, এটা নারী জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। আপনি বলেন এনআইডি কেন? পার্সোনাল, একজনের পার্সোনাল জিনিস এনআইডি কেন নেবে? কেন বিকাশ নাম্বার নেবে বলেন? বিকাশ নাম্বারের কী কাজ ইলেকশনে রিলেটেড কি? এখন জামাতের আমির নিজেই হুঙ্কার দিয়েছে, নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আমরা এটা সহ্য করব না, 31 তারিখে সমাবেশ দিয়েছে। এটা তো মাঠ গরম করা না, মাঠ গরম করা। আমার কথা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আর এটাও করা হোক যে বিকাশ নাম্বার কেন চাইলো, কেন এনআইডি চাইলো, এটা ইলেকশন ক্যাম্পিং এর সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, তাদেরকেও যারা এই কাজ করছে তাদের শাস্তির আওতায় আনা হোক, কিন্তু হুঙ্কার দেওয়া তাদের এটা বরদাস্ত করা হবে না, এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে আপনি হয়তো যুক্ত করবেন হানা ভোট, একটা কনফিউশন, ভোট গণনা শেষ পর্যন্ত কত সময় নিয়ে আসলে শেষ হয় সেটাও একটা কনফিউশন। সেটা যেহেতু এইবার ব্যতিক্রম হচ্ছে, আসলে এই ধরনের বিষয়গুলো যুক্ত হয়েছে। জনগণ প্রশ্ন করে ইলেকশন কি হবে ভাই, এই তো একটা কনফিউশন। তাহলে এই যে নানা ধরনের কনফিউশন, এই কনফিউশনটা আসলে আমার মনে হয় যে আসলে জারি করে রাখা হয়েছে। বাংলাদেশে এই ইলেকশনটা হওয়ার যেমন একটা প্রসেস আছে, তেমন অন্তর্লীনভাবে এটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার, এটাকে এমন কি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার, এই সমস্ত জায়গায় এটা একটা জারি করে রাখা হয়েছে। এটা যাতে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া, এটা যাতে নির্ঝঞ্ঝাটে না হতে পারে, এটাকে যাতে আসলে নানাভাবে ফয়েল করা যায়, এটার জন্য আসলে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল আছে। তাদের ভেতর থেকে এই ধরনের কনফিউশনগুলো তৈরি করা হচ্ছে একদিকে। অন্যদিকে আর কি মানে সরকারের ঘাটতি তো আছেই। আমি প্রথমত বলি যে সরকার এই যে মানে পুরো জায়গাটাতে এ পর্যন্ত যে পরিমাণে আসলে আমরা একটা ময়দানে দেখতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংঘর্ষ, তারপরে সহিংসতা, এগুলোকে যতটুকু মানে কমিয়ে আনার বিষয়ে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল। ধরেন অবৈধ অস্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেটা ছিল, আমাদের প্রার্থীরা যেখানে নির্বাচনে প্রচার করছেন বিভিন্ন জায়গায় টাকার খেলা হচ্ছে, এই সমস্ত জায়গায় আছে। বিভিন্ন জায়গায় আছে যে আমাদের মানে ব্যানার, ফেস্টুন, এগুলো খেলাটা আসলে কোন দলের থেকে বেশি আসছে? এটা ধরেন ট্র্যাডিশনালি মানে বিভিন্ন দলের যারা আছে সবারই মোটামুটিভাবে এক এক জায়গায় এক এক ধরনের প্রার্থী আছে, যারা বড় লোক তারা করছেন। আবার মানে ধরেন
একটা যেমন জামায়াত ইসলামের ভাই এখানে আছেন, তারা খুবই সততার কথা বলেন, হ্যাঁ, নৈতিকতার কথা বলেন, তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ আছে। হ্যাঁ, এই ইসলামী আন্দোলন তারা মানে তাদের অনেক টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, এরকম কথাও আছে। বিএনপির ব্যাপারেও আছে। আমি বলছি যে যারা মূলত আসলে বাংলাদেশে বহুদিন ধরে এক ধরনের ক্ষমতার সাথে সম্পর্কিত রাজনীতি করেন, প্রত্যেকের ভেতরেই কিছু না কিছুভাবে এই ধরনের টাকা ছড়ানোর, যাদের আপনি অন্যের প্রচারের যে ম্যাটেরিয়াল ছিঁড়ে ফেলা, যেটা আসলে গত দিনে আমি বলছিলাম যে এই পর্যন্ত এইবার এইটা অনেক কম ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এটা আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি দেখছি যে ভোটের মাঠে যতটা আসলে সমতল হওয়ার কথা সেটা না হয়ে আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে যদি প্রতিদ্বন্দ্বিতাটা অবশ্যই উপভোগ করার বিষয়, হ্যাঁ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একটা নিয়মের ভেতর থেকে হবে, প্রতিদ্বন্দ্বিতা আইনের ভেতর থেকে হবে, এবং আইনের ভেতর থেকে সবাই জনগণের কাছে যাবে, তাদের মানে যে কি বলা যেতে পারে যে তাদের হচ্ছে যে রায় সেটা তারা নিয়ে আসবে, জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা নির্বাচিত হবেন। এই জায়গাটা তৈরি করাটাই তো আসলে কাজ নির্বাচন কমিশনের। ধরেন যেটা গণভোট নিয়ে আজকে একটা দেখবেন নির্বাচন কমিশন থেকে হচ্ছে যে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা পারবেন না, আবার সরকার নিজে গিয়ে ওয়ার্কশপ করাচ্ছে কর্মকর্তাদেরকে নিয়ে, এটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো আমি এটা প্রথম থেকে বলে আসছি, মানে অনেকবার অনেক জায়গায় বলেছি যে সরকারের কাজ হচ্ছে গণভোট ব্যাখ্যা করা। সরকারের যে ব্যাখ্যাটা সরকার দিচ্ছেন যে আমাদের একটা সংস্কারের এখতিয়ার আছে, ফলে আমরা এটা হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারি, সেই এখতিয়ার অনুযায়ী তাদের সংস্কার করার জায়গা আছে। কিন্তু যেই সংস্কার আসলে পরবর্তী সংসদে হবে সেটার এখতিয়ার এই সরকারের নাই, এবং এই সরকারের কাজ হচ্ছে তাকে ফ্যাসিলিটেট করা। অর্থাৎ এইটা কি কি সংস্কার হবে, কিভাবে সংস্কার প্রক্রিয়া হবে, কিভাবে গণভোট হবে, এগুলো জনগণের কাছে ব্যাখ্যা করা। তাতে জনগণ সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন, সেগুলো তো তাদের ব্যাপার। কোনো রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, কিন্তু সরকার এটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে তার কাজ। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কনফিউশন আসলে সরকারও ক্রিয়েট করেছে, এখনো রয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যদি আমি আজিজ যেভাবে বলছিলেন যে কনফিউশন তার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, আপনারা দুইজন এই জায়গায় একমত। দ্বিমত হচ্ছে যে এই যেই সহিংসতাটা আজকে ঘটলো, গতকালকে ঘটলো, সেটা যেভাবে সামনে আসলো, সেই জায়গায় আপনাদের মধ্যে মতদ্বৈততা আছে। আপনি কি একটু বলবেন যে আজকে বিএনপির চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানব জমিনে আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলুন, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোক্তা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে ওইটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। ওয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব, বিএনপির সাথে কথা হবে কেন? এই যে আজকে আপনি যে কথা বললেন, আজকে সকালবেলা তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান?
বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায়, রিমান্ডের মধ্যে তাকে জিজ্ঞাসা হতো আপনার অ্যাড্রেস বলেন, বললো কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বললো কোন অ্যাড্রেস মানে? বললো আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওই যে জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যিনি জানেন না, গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে, ওই কটাক্ষ ওনার নিজের কাছে যায়। হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেব কি বর্ডার পার হয়ে চলে গেছে? তা তো জানি। তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আপনারা দুইটা শক্তি, আমি হয়তো অনেক জোরে, একটা মিটিংয়ে আপনি জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে আজ পর্যন্ত ভোট চাননি। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিংয়ে জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে আপনি চাননি। আপনি হাদির হত্যার বিচার এখন পর্যন্ত একটা জায়গায় যাননি। আপনি যদিও খবরে যে কি করছেন, দোয়া করছেন, তার বক্তব্যে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। আমাকে একটা জায়গায় দেখান যে জুলাই সনদের হা উপস্থিত হয়ে বললেন যে তার কবরে ওখানে গিয়ে না এখনো বলতেছি আপনাকে আবার একটা জিনিস বোঝেন। আমি তো প্রথমে বলে নিলাম তার কবরের কাছে যে কবর জিয়ারত করছে, হাদি হত্যাকারী ইন্ডিয়াতে আছে। তার এই প্রতিবাদ করে যে ভারতে যারা আছে সন্ত্রাসী তাদেরকে ফেরত দিবে এবং আমার সরকারে, আমি যে সরকারে যেতে পারি, এদের বিচার ইনশাল্লাহ আমি করব, তাকে ফিরিয়ে নিয়েছে। এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই, কিন্তু সম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে। কেন একটা দলের সাথে, একটা দেশের সাথে আমরা সম্পর্ক চাই? ভাই যেমন একটু আগে একটা কথা বললেন, সেটা কি বললেন দেখেন, টাকার কথা বলতেছেন। টাকার খেলা কারা কাছে হয়? আমি সেই টাকার খেলার কথা, ইঞ্জিনিয়ারিং কথা আপনি বলতেছেন, আমি আর ভাই অনিশ্চয়তা, আমাদের অনিশ্চয়তা একটা জায়গায়। সে অনিশ্চয়তার কি? আমরা 2 দল বলতেছি জাতীয় সরকার করব, আমরা 2 দল বলতেছি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আবার মাঠে যেয়ে কেন এরকম ব্যক্তিগত কথাবার্তা বলবো যে কথাগুলো হাদির রক্তকে, জুলাই বিপ্লবকে অপমানিত করে? আপনি আর একটা জিনিস দেখেন, কি বলা হয়েছে এই দল নিষিদ্ধ করার, পোস্টাল ব্যালটের কথা। আরে পোস্টাল ব্যালট যদি আপনি দেখেন, সেটা আপনি ইলেকশন কমিশনে যা অবজেকশন দিয়ে আসছেন লিখিত, সেই পোস্টাল ব্যালটগুলোকে বাতিল করা হয়েছে। আপনি এই ইস্যুটাকে আবার নিয়ে আসতেছেন কেন? আপনি তারপরে দেখেন আপনারা যেটা বল ক্যামোফ্লেক্স করা, জুলাই সনদের বিষয়ে কেন এত ক্যামোফ্লেক্স? এখানে বলছে কি জুলাই সনদের মধ্যে তো আছে 180 দিন কি করবে। ডক্টর আলী রিয়াদ যে জিনিসটা সামনে নিয়ে আসছেন এই মাত্র মানে একদিন আগে, সেইটা আসলে মানুষের মধ্যে এটাই আজকে আনেননি। আপনি যদি রিউন করে দেখেন, এই 180 দিনের কথা উঠছে, এটা জুলাই সনদের প্রস্তাবনার মধ্যে ছিল, সেটা নিয়ে বিএনপি বলছিল এই 100 দিন আমাদের উপর বাইন্ডিং করেন না, সেজন্য বাইন্ডিং শব্দটা তুলে নিছে। এটা যে আলী রিয়াদ সাহেব গত পরশুদিন বলছে তা না, তাই বিএনপির দাবি মেনে নিয়ে যে 180 দিনের মধ্যে করতেই হবে, বলতেছে সামনের পার্লামেন্টকে আপনি বাইন্ডিং করতে পারেন না। যে ঠিক আছে, বাইন্ডিং শব্দটা তুলে দেওয়া হলো। আলী রিয়াদ সাহেব তো সে কথাই বললো, আপনাকে 180 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। কি করতে হবে, কেন বলতেছেন? আর একটা জিনিস ভাই যেটা বললো, 77 সালে আমার এখনো মনে আছে, আমি তো ছোট তখন, হেলিকপ্টারে করে হার ব্যালট ফেলে দিল, আমার আঙিনায় পড়ছিল। জিয়াউর রহমানের সময় যে হানা ভোট হলো, সমস্ত রাষ্ট্রীয় কর্মচারী সেখানে গেল। এরশাদের সময় হানা ভোট হলো, সেখানে গেল। খালেদা জিয়ার সময় যেটা 3 দলীয় রূপরেখার ভিত্তিতে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে গেল, সমস্ত সরকারি অফিসিয়ালরা গেল। আজকে হঠাৎ করে সরকারি অফিসিয়ালরা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে আপনি তুগলুকি কথা কেন বলতেছেন যে রাষ্ট্রের খরচে পাবলিক মানি খরচ করে এটা করা যাবে না? আর পাবলিক মানে কি? সেখানে আমার টাকা নেই। আপনাকে যদি এখন বলি যারা সিগারেট খায়, তাহলে তারা তো টিভিতে আপনি দেখান না রাষ্ট্রীয় খরচে যে সিগারেট, তাহলে আমি এখন বলি যে আমার খরচে ওটা দেওয়া হবে না, আমি এটা পছন্দ করি না। আপনি তো গেটার ইন্টারেস্ট দেখবেন রে ভাই, দেশ নিষ্পাদন করবে। এবং সেটা কি এই সরকারটা কার? এই সরকারটা জুলাই সনদের ম্যান্ডেটেড সরকার। এই সরকারকে জুলাই সনদকে বাস্তবায়ন, প্রথমত জুলাই সনদ, হ্যাঁ ভোট, গণভোট, তারপরে আদেশ, এগুলো সব ডিফারেন্ট ব্যাপার। জি হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার এবং আলাদা আলাদাভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। প্রথমত জুলাই সনদ বাস্তবায়িত হওয়া আর না হওয়ার প্রশ্নে এই গণভোটের কাছে এটা জনগণের কাছ থেকে এখতিয়ার নেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, জনগণ এটা যদি এখতিয়ার দেয় তাহলে কি হবে, এটা আসলে আরো কি হবে, পোক্ত হবে বলা যাইতে পারে। কিন্তু জুলাই সনদে ইতিমধ্যেই দলগুলো স্বাক্ষর করেছে, ফলে প্রত্যেকের পলিটিক্যাল কমিটমেন্ট কিন্তু অলরেডি আছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা তার পলিটিক্যাল কমিটমেন্ট। জি, এটা হা না ভোটের উপরে নির্ভর করে না। জি, হ্যাঁ, কিন্তু মানে এইটাকে না, হা না ভোটের উপরে কেন নির্ভর করে? কেন নির্ভর করে না আমি বলছি, কারণ হ্যাঁ না ভোট আপনাকে কি দিবে, যে আপনি জুলাই সনদ যেভাবে আপনি ওই অর্ডার দিয়েছেন চান নাকি চান না, এটাই তো এটা না, এই জুলাই সনদের বিষয়ে কোনো হ্যাঁ না ভোট হচ্ছে না, এটা 4টা পয়েন্টে হ্যাঁ না ভোট হচ্ছে। জি, হ্যাঁ, ওই 4টা পয়েন্ট ওইভাবে আপনি চান না না চান জি, সেটা নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে। আচ্ছা। জুলাই সনদ নিয়ে যদি হতো ডিরেক্টলি তাহলে একটা হ্যাঁ না ভোট তখন হতো হচ্ছে জুলাই সনদে হ্যাঁ না ভোট। আচ্ছা। এখন তো আপনি 4টা প্রশ্ন আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে দিয়েছেন, ধরে 4টা প্রশ্ন নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে, ফলে এটা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে না, এটা প্রথমত পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা। আর 2 নম্বর হচ্ছে যে সরকারের মানে অতীতে কিভাবে গণভোট হয়েছে সেগুলো আমরা জানি, সেইভাবে গণভোট তো আমরা চাই না। আচ্ছা, ওই যদিও এই গণভোটে বেশিরভাগ মানুষ আমাদের প্রজন্ম আমরা জানি না আসলে যে এই গণভোটটা কি রকম। আসলে ভোট নিয়ে তার কোনো আচ্ছা, দ্বিমত ছিল না। আচ্ছা, আমরা জনাব আমি 1 মিনিট যদি পাই, এই আজিজ ভাইয়ের আগে, আজিজ ভাই এটা ভালো বলতে পারবেন সেজন্য দেখাচ্ছি। এই যে জুলাই গণভোট অধ্যাদেশ, জি, অধ্যাদেশ নম্বর 67, এই অধ্যাদেশের দেখেন কি দেওয়া আছে, অধ্যাদেশের পরিসংখ্যানে কত কি দেওয়া আছে, তফসিল ধারা 3 জুলাই সনদের প্রস্তাবনা কতগুলো দেওয়া আছে, যেটা যেটা কনস্টিটিউশনে চেঞ্জ হবে সেই 48টাই। সো এটা এই যে কথাটা বলা হচ্ছে যে 4টার মধ্যে 4টার মধ্যে না, জুলাই সনদের হানার উপর ডিপেন্ড করতেছে এই সংবিধানের সংস্কার। এই সংবিধানে 48টা আর্টিকেল। আচ্ছা ভাই জনাব এম এ আজিজ, জি, এখন আমি বলি, শোনেন, আমি ব্যারিস্টার সাহেবকে সাক্ষী মেনেই বলছি, এই বর্তমান সংবিধান যেটা আছে 106 অনুচ্ছেদ অনুযায়ী 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসে, এবং আমি রাষ্ট্রপতি যখন ওত অনুষ্ঠানে আমি দাওয়াতি ছিলাম, এবং এই রেফারেন্স আসা পর্যন্ত অপেক্ষা করে। এই রেফারেন্স আসার পরে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদের ওত দেওয়া হয়, তো এবং ওতটা নেয় যে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ার এই সরকারের নাই। দ্বিতীয়ত, এই সংবিধানে গণভোট নাই, সুতরাং যে গণভোট দেওয়া হচ্ছে এবং সংবিধান যেহেতু এখনও জীবিত, সুতরাং এই সংবিধানের এই সংস্কারে যে 48 মৌলিক সংস্কার, এর ভিতরে নোট অফ ডিসেন্টও দিয়েছিল, সেগুলো নাই, কিন্তু এটা একটা প্রেসিডেন্টের আদেশ দিয়ে জারি করা হয়েছে, এতে হা না দিতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু সংবিধান জীবিত, সুতরাং প্রেসিডেন্টের এই আদেশ দেওয়াও অবৈধ। দ্বিতীয়ত, গণভোটটাও অবৈধ। তৃতীয়ত, এই যে টোটাল 84টা সংস্কার নিয়ে কথা হয়েছিল, মৌলিক সংস্কার হলো 40টা, এই 40টাকে 4 দফার ভিতরে এনে দেওয়া হলো। আমাদের দেশে আপনি বলেন যে সংবিধানে গণভোট নাই এবং এই গণভোট অধ্যাদেশ দিয়ে দিচ্ছে, এটা অবৈধ। আবার গণপরিষদ নির্বাচন করছে, এটা নিয়েও বিতর্ক আছে। এবং আলী রিয়াজ সাহেব বলেছেন যে 180 দিন এই যে গণপরিষদ যেটা হবে, তৈরি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা শুধু ওই কাজই করবে, অর্থাৎ সরকারের গঠন করবে, এটা ঠিক না। একথা পরিষ্কার তিনি বলেছেন, তারা এই সংস্কারের উপরে কাজ করবে। ওই সময়টা সরকারে কে থাকবে? দ্বিতীয়ত আসেন, আপনি বিমান বোর্ডে 3টে উপদেষ্টা দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। উদ্দেশ্য কি? বিমানের উদ্দেশ্যটা কি আপনি বলেন? যে 3 জন বোর্ড, নিরাপত্তা উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা, নির্বাচন কমিশন, তার সেক্রেটারিকেও এই বোর্ডে নেওয়া হয়েছে। নির্বাচন হলো 15 দিন পরে, 10 দিন পরে। না, সেটার সাথে এটার কি সম্পর্ক খুঁজে পাচ্ছেন? সম্পর্ক হচ্ছে যে আমি বলতেছি এই সরকারের ইচ্ছা আছে কি না নির্বাচন সঠিক সময়ে করা এবং সঠিক সময়ে সরকার গঠন করতে দেওয়া, সেই প্রশ্ন আমি বলছি। দ্বিতীয়টা আছে 9300 স্কোয়ার ফিটের
এক একটা মন্ত্রী নেক্সট মন্ত্রীদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে। জি। মন্ত্রী ইলেকশনই হলো না, এই প্রজেক্ট কেন নিলেন হাতে আপনি বলেন? তারপরে আপনার ফেনীতে ইপিজেড আছে, সেখানে আপনি কারখানা আপনার অস্ত্র বানানোর কারখানা তৈরি করতে চীনকে দিয়ে দিচ্ছেন। জি। এখন আমাদের এখানে তো গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি ছিল, জি। সেটা তো ইনভেস্ট করতে পারতেন, সেটা আধুনিক করতেন। এই কাজগুলোর উদ্দেশ্যটা কি? নির্বাচন যথাসময়ে হবে না, সুতরাং এই প্রস্তুতি, নাকি এখানে ফেসিবাদের মতো করে লুটপাট করে খাওয়ার জন্য এগুলি করা হচ্ছে? জি। এবং অবাস্তব ৯,৩০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কি করে হয় বলেন আপনি? এখানে কি আপনার ফুটবল খেলার ফিল্ড রাখবেন নাকি? জি। এই অবাস্তব সুইমিং পুল সহ। সুতরাং এই হ্যাঁ হ্যাঁ সুইমিং পুল সহ বলেন, হ্যাঁ সুইমিং পুল সহ সবই আছে, জি। সবই আছে। এবং আপনার ৯,৩০০ তবে আজকে গণপূর্ত থেকে একটা প্রতিবাদ লিপি ছাপানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা আসলে সঠিক না, এটা এখনো পাশ হয় নাই, এটা প্রস্তাবিত ছিল। বিষয়টা প্রস্তাবিত থাক আর পাস হয়। প্রস্তাবিত থাকুক, পাস হোক না হোক, জি। প্রস্তাব করে কি করে? যেখানে এই সরকার ইলেকশন দিচ্ছে, প্রস্তাব করে কি করে এইরকম ফ্ল্যাট? আর ইলেকশন কমিশনের সেক্রেটারিকে বিমানের ডাইরেক্টর বানায় কি করে? আর তিনি কেমন সিনিয়র সেক্রেটারি, জি। তিনি যা ডাইরেক্টর বোর্ডের সদস্য হচ্ছে, কোন উদ্দেশ্য কি? আচ্ছা। এখানে উদ্দেশ্য কি? অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি অনেকগুলো বোয়িং আসবে বিদেশ থেকে, এই বোয়িং অ্যাপ্রুভ করার জন্য বোর্ডে গেছে, অথবা বোয়িং থেকে ফেসিবাদের মতো কোনো কমিশন খাওয়ার কাছে কিনে আপনি কিনতে আচ্ছা, পারেন। ভাই, তাহলে গুরুত্বপূর্ণ উপদেশটা। আচ্ছা, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। জি, ছোট 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিই। প্রথমটা হচ্ছে ভাই যেটা বললেন যে সংবিধান এখনো জীবিত, গণভোট অবৈধ, তাহলে জি। সংবিধান জীবিত হলে এই ইলেকশন অবৈধ, 29 সালে ইলেকশন করতে হবে। দ্বিতীয় কথা সরকারও বললেন যে অবৈধ। এই এই যে সরকারও অবৈধ। ম্যাপে দেখাচ্ছি এটা ইন্ডিয়াকে এইভাবে ইজারা দেওয়া হয়েছিল, তাতে চিটাং বিচ্ছিন্ন হয়ে যেত। সেইটাকে এখন বাংলাদেশ ডিফেন্সের আন্ডারে দেওয়াতে ইনশাল্লাহ আমাদের দেশটা আর বিচ্ছিন্ন হবে না। এই ইজারাটা বাতিল করছে বলে অন্তঃস্থল থেকে আচ্ছা। এই সরকারকে ধন্যবাদ দেব। আচ্ছা, 10 সেকেন্ড যদি একটু আচ্ছা, ধন্যবাদ বলি যে প্রথমত হচ্ছে যে আমি খুব দেরিতে এসেছি, ফলে একটু জি, জি, ইয়ে জি। হচ্ছে। আচ্ছা, প্রথমত এই যে গণভোটের যে বললেন এতগুলো পয়েন্ট তো আসলে জনগণের সামনে যাবে না। Right. জনগণের সামনে যাবে আপনার 4 পয়েন্ট, ফলে জনগণকে হ্যাঁ না বলতে হবে ওই 4 পয়েন্ট। এই 4 পয়েন্ট এবং এই বেশিরভাগ 4 জানে না। পয়েন্ট জনগণ জানে না। Right. আমাকে পাবলিক মানে এখনো পর্যন্ত প্রশ্ন করছে যে আসলে এই গণভোট দিলে কি এই সরকারই আবার থেকে যাবে কিনা। আমাদের একটা রিপোর্টে এরকম একটা জিনিস আসছে যে গণভোটে কে দাঁড়াইছে, হ্যাঁ, এই গণভোটের মার্কা কি, মানে ফলে সরকার ব্যাখ্যা করাটা যার জি, কাজ, জি। সেই কাজটা তারা ঠিক মতো করছেন না। জি। তারা একটা মানে প্রচার করে যাচ্ছেন যে এটা হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। আগে কিসে হ্যাঁ ভোট দিবে সেটা তো জনগণকে জানতে হবে। আচ্ছা।